মূল্য কত এটা আসলে বিবেচনা করাটা খুব মুশকিল। এই কারণে আমরা এই কোটিপতির হিসেবটি করেছি শুধুমাত্র অস্থাবর সম্পদের ভিত্তিতে। এই অস্থাবর সম্পদের ভিতরে কি কি আছে? শেয়ার, সঞ্চয়, ব্যাংকে টাকা, নগদ টাকা, তারপরে স্বর্ণালংকার, তার হাতে বৈদেশিক মুদ্রা আছে কিনা, বিভিন্ন ধরনের বিনিয়োগ এবং হচ্ছে বন্ডের যেসব বিনিয়োগ, এগুলোকে এই অস্থাবর সম্পদের ভিতরে ক্যালকুলেট করা হয়েছে। আমরা যদি দেখি ষষ্ঠ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের 94 জন কোটিপতি হিসেবে নিজেদেরকে কোটিপতি আমরা পেয়েছি। ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এই সংখ্যাটি 17, মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এই সংখ্যাটি 6। আর যদি শতকরা হিসেবে দেখি 16.79% চেয়ারম্যান পদপ্রার্থী আসলে কোটিপতি, ভাইস চেয়ারম্যানদের মধ্যে 2.78% এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে 1.38%। আমরা যদি সার্বিক চিত্র দেখি আপনারা দেখতে পাবেন 93% প্রার্থী কিন্তু কোটি টাকার নিচে আয় দেখিয়েছেন, মাত্র 7% প্রার্থীর আয় কোটি টাকার বেশি। এবার আমরা একটি তালিকা তৈরি করেছি আসলে কোটিপতি প্রার্থীর। এই যে 152টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এখানে যে 1600 প্রার্থী আমরা যাদের তথ্য আমরা এখানে বিশ্লেষণ করেছি, তাদের মধ্যে আসলে সবচেয়ে বেশি আয় কারা দেখিয়েছেন। এই সবচেয়ে বেশি অস্থাবর সম্পদ দেখিয়ে কোটিপতি তালিকা 1 নম্বর, আমরা এখানে 20 জনের তালিকাটি করেছি। আমরা দেখতে পাচ্ছি কামরুজ্জামান ভূঁইয়া, যিনি গোপালগঞ্জ সদর আসন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি 25 কোটি টাকা তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন। এরপরে রয়েছেন আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান কাউনিয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, উনি 20 কোটি টাকা দেখিয়েছেন। আধার ইশরাক শাবাব চৌধুরী, এটি সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, 18 কোটি টাকার বেশি তিনি অস্থাবর সম্পদ দেখিয়েছেন। মোহাম্মদ আব্দুল আহাদ, উনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, পত্নীতলা উপজেলার 14 কোটি টাকার বেশি আয় দেখিয়েছেন। সবশেষ আমরা যদি দেখি এই 20 জনের তালিকার সবশেষ আয়টি কিন্তু যিনি রয়েছেন শাহিন আহমেদ, চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলায়, উনি চেয়ারম্যান পদপ্রার্থী, উনি 5 কোটি টাকার আয় দেখিয়েছেন। এবার আমরা একটু দেখব যে স্থাবর সম্পদের যে সার্বিক চিত্রটা কেমন, যে প্রার্থীরা যে স্থাবর সম্পদ ঘোষণা করেছেন সেখানে আসলে কেমন তারা। 550 জন প্রার্থী পেয়েছি আমরা যাদের আসলে 1 একর জমি রয়েছে। তার মানে হচ্ছে 34% প্রার্থীর জমি রয়েছে 1 একরের মতো, 1 একর করে তারা দেখিয়েছেন। 26% প্রার্থী দালান বা বাণিজ্যিক ভবন বা আবাসিক ভবন রয়েছে। 35.5% প্রার্থীর বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে। খামার বা বাগান রয়েছে 5% প্রার্থীর। কমপক্ষে 1 একর জমি আছে এমন প্রার্থীর সংখ্যা আমরা নির্বাচন ভিত্তিক তুলনা করেছি। এটি সংখ্যা এবং শতকরা হারে দুটি দেখানো হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি ষষ্ঠ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যারা রয়েছেন তাদের 1 একর জমি আছে 276 জনের, ভাইস চেয়ারম্যানের 164 জনের, মহিলা ভাইস চেয়ারম্যানের 110 জনের। আমরা যদি ট্রেন্ড দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে যে যারা পদপ্রার্থী হচ্ছেন তাদের কিন্তু দিনকে দিন জমির পরিমাণ একটু কমে আসছে এবং যথারীতি যেটি আসছে শতকরা হারেও কিন্তু একই রকম রেজাল্ট দেখতে পাচ্ছি। চেয়ারম্যানদের 49% আসলে 1 একর জমি আছে, ভাইস চেয়ারম্যানদের 27.2% এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের 25.35%। এবার আমরা একটি নতুন তালিকা আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেছি যে যারা জমির মালিকানা ঘোষণা করেছেন তাদের মধ্যে একটি সবচেয়ে বেশি কারা জমির মালিকানা দেখিয়েছেন। এতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে বাংলাদেশে একটি ভূমি আইনের একটি ধারা আছে যেখানে লেখা আছে যে আপনি সর্বোচ্চ কত পরিমাণ ভূমি আপনার নিজের নামে রাখতে পারবেন। সেটির পরিমাণটি হচ্ছে 100 বিঘা। এটি কৃষি এবং অকৃষি জমি মিলিয়ে। যেটি যদি আমরা একরে ট্রান্সফার করি 33 একর জমি আপনি সর্বোচ্চ নিজের নামে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনারা যে তালিকাটি দেখতে পাচ্ছেন এই তালিকার এই 10 জনই কিন্তু তাদের সীমার বাইরে তাদের নামে জমি আছে। এখানে আপনারা যদি দেখেন AK-M জাহাঙ্গীর, তিনি বান্দরবান সদরের চেয়ারম্যান পদপ্রার্থী, 74 একর জমি দেখিয়েছেন ওনার নামে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি গোদাগাড়ির চেয়ারম্যান পদপ্রার্থী, 58 প্রায় 59% জমি 59 একর জমি দেখিয়েছেন ওনার নামে। আব্দুল ওয়াহেদ 51 একর জমি দেখিয়েছেন, উনি রামগতির চেয়ারম্যান পদপ্রার্থী। আনোয়ারুল ইসলাম 51 একই রকম একই সংখ্যায় দেখিয়েছেন 51 একর, কাউনিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী। কাজী আনিসুর রহমান 51.08 একর জমি দেখিয়েছেন, তেতুলিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী।
জামশেদা জান চৌধুরী, তিনি রামগতির চেয়ারম্যান পদপ্রার্থী, 40 একর জমি দেখিয়েছেন। মোহাম্মদ হাবিবুল্লাহ মহেশখালী চেয়ারম্যান পদপ্রার্থী, তিনিও 40 একর দেখিয়েছেন। এবং মোহাম্মদ আরিফুল্লাহ আলম চৌধুরী, যিনি সীতাকুণ্ডের চেয়ারম্যান পদপ্রার্থী, তিনিও 40 একর জমি দেখিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সীমার বাইরে কত শতাংশ আছে, মানে এটা থেকে আপনি যদি সীমাটি বাদ দেন, 33 একর করে বাদ দেন, দেখতে পাবেন বেশ বড় অঙ্কের জমি আসলে ওনাদের হাতে অবৈধ, মানে আইনি সীমার বাইরে রয়েছে। আমরা অবৈধ বলছি না, আমরা বলছি আইনি সীমার বাইরে তাদের কাছে রয়েছে। প্রায় 21% ঋণ রয়েছে, 21% একটু বেশি, 21.71%। ভাইস চেয়ারম্যানদের 15.92% এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে 17.05% প্রার্থীর ঋণ রয়েছে। এই ঋণ আমরা যদি নির্বাচন ভিত্তিক তুলনা করি, সিলেটের বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার সবচেয়ে বেশি 1528 কোটি টাকার উনি ঋণ দেখিয়েছেন নিজ নামে। এরপরে রয়েছেন বুরহানুল ইসলাম ভূঁইয়া, তিনি নরসিংদী সদরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, 114 কোটি টাকা নিজ নামে ঋণ রয়েছে। কাজী মাহমুদুর রহমান 89 কোটি টাকা, তিনি তেতুলিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী। গোলাম মোস্তফা 48 কোটি টাকা ঋণ রয়েছে, ভাইস চেয়ারম্যান, তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। মোসাম্মদ হালিমা বেগম 15 কোটি টাকার একটু বেশি ঋণ রয়েছে, তিনি মহিলা ভাইস চেয়ারম্যান, বরিশাল সদর থেকে উনি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। আমি এমনি সবশেষ আব্দুল আলী, তিনি যে 5.5 কোটি টাকার মতো তার ঋণ রয়েছে, চেয়ারম্যান, তিনি নলডাঙ্গা উপজেলা থেকে নির্বাচনে প্রার্থিতা করছেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবারের প্রার্থীদের 16% বেশি, 16.64% প্রার্থী মামলায় অভিযুক্ত তারা, এবং অতীতে তাদের বিরুদ্ধে মামলা ছিল প্রায় 19.76%। আমরা যদি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দেখি, চেয়ারম্যানদের ক্ষেত্রে 7.47%, 42 জনের রয়েছে সংখ্যার হিসেবে, এবং ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে 7.79% এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে 6.68% বিরুদ্ধে মামলা রয়েছে। আর অতীতে মামলা ছিল এমন প্রার্থীদের সংখ্যা, চেয়ারম্যানদের ক্ষেত্রে 8.38%, ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে 8.79% এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে 7.3%। এবার আমরা একটি হিসাব করেছি, যারা এবার এর আগে মানে যারা এই সময় তাদের আসলে সম্পদ কতটা বেড়েছে, এই হিসাবটি আমরা তৈরি করেছি। এই হিসাবটিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্বপ্রদীপ কুমার কারবারি, তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার চেয়ারম্যান ছিলেন। 2019 সালে তিনি যে তার আয় ঘোষণা করেছিলেন, তার তুলনায় তার আয় বেড়েছে 3319%। সেলিমা খাতুন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন, তার আয় বৃদ্ধি পেয়েছে 2150%। মোহাম্মদ আমিরুল ইসলাম পঞ্চগড় সদরের চেয়ারম্যান ছিলেন, তিনি তার আয় বেড়েছে 2100%। আপনারা যদি দেখেন এই তালিকায় মোসাম্মদ সবচেয়ে শেষে মোসাম্মদ সুফিয়া খাতুন, তিনি মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন, গোদাগাড়ি রাজশাহীর একটি গোদাগাড়ি উপজেলার, তার আয় বেড়েছে 615% মতো। এবার সংখ্যাটি দেখি, সংসদ সদস্যদের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ছিল 3065%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ আপনারা যেটা দেখতে পাচ্ছেন 4200% বেশি বেড়েছে সর্বোচ্চ। এবার আমরা দেখব যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান ছিলেন, তাদের স্ত্রী, স্বামী ও নির্ভরশীলের অস্থাবর সম্পদের কতটা বেড়েছে সেই তার ভিত্তিতে আরেকটি তালিকা। এক্ষেত্রে আমরা একটি খুবই বড় আকারের সবচেয়ে উপরে যে নামটি দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ফরিদ হাসান ওদুদ, উনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চেয়ারম্যান। তার স্ত্রী এবং তার যে নির্ভরশীলদের যে আয় বেড়েছে আমরা দেখতে পাচ্ছি অস্থাবর সম্পদের ভিত্তিতে, সেটি দেখতে পাচ্ছি 12,400%। এবং তারপরেই রয়েছেন আসলে তার পরের জনের সাথে তার ডিফারেন্স অনেক বেশি, কৃষ্ণপদ ঘোষ, তিনি নড়াইলের কালিয়া উপজেলার চেয়ারম্যান পদে রয়েছেন, তার বেড়েছে 1500%-এর মতো। এবং আপনি এই তালিকা যদি সবার শেষে দেখেন, মোহাম্মদ আলী মনসুর দামুর হুদার চেয়ারম্যান, ওনার স্ত্রী এবং নির্ভরশীলের অস্থাবর সম্পদ বেড়েছে 348%।
এবং প্রার্থী হয়েছেন এবার, তাদের আসলে কত মানে সম্পদ বৃদ্ধি, তাদের আয় বৃদ্ধির দিক থেকে কত বেড়েছে, এটা 1 দশকে আমরা দেখেছি। সেই হিসেবে দেখতে পাচ্ছি এই তালিকার শীর্ষে রয়েছেন রওশন আরা সরকার, গাজীপুর কাপাসিয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান। ওনার আয় বৃদ্ধি পেয়েছে 2014 সালের তুলনায় আমরা যদি বলি 18,233%। রিনা পারভিন গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রয়েছেন, 10,000% তার আয় বেড়েছে 1 দশকে। মোহাম্মদ আলী কুমিল্লার লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান, 3,433% তার আয় বেড়েছে। এবং এই তালিকা আমরা যদি সবার শেষে দেখি, একেএম ইসমাইল হক শরীয়তপুরের নড়িয়ার চেয়ারম্যান, 939% তার আয় বেড়েছে। এই একইভাবে আমরা এটি তুলনা করেছি সংসদ সদস্যদের আয় বৃদ্ধির হারের সাথে। এটাও কিন্তু আমরা কিন্তু সংসদ সদস্যদের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সংসদ সদস্যদের আমরা 15 বছরের তুলনা করেছিলাম, কিন্তু সেই 10 বছরে যা বেড়েছে, 15 বছরে সংসদ সদস্যদের যা বেড়েছে, উপজেলা চেয়ারম্যানরা কিন্তু বা উপজেলায় যারা প্রার্থী হয়েছেন বা চেয়ারম্যান বা বিভিন্ন পদে ছিলেন, তারা কিন্তু প্রায় 1 দশকে সেই কাছাকাছি বৃদ্ধিতে চলে গেছেন। সেটিতে আপনারা যদি দেখেন যে 15 বছর সংসদ সদস্যদের ক্ষেত্রে আয় বৃদ্ধির হার প্রায় 20,000% ছিল সর্বোচ্চ হার, যেটা একজন নারী ভাইস চেয়ারম্যানের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 10 বছরে বেড়েছে সর্বোচ্চ 18,233%। এর প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে কিন্তু এর মধ্যে 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। উপজেলা নির্বাচন দলীয় হলেও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি। এতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং দলের স্থানীয় নেতৃত্বের সমর্থন পুষ্ট হয়ে কিন্তু তারা নির্বাচন করছেন। বিএনপি নির্বাচনের বর্জনের ঘোষণা দিলেও দলটি স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি, যেটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেকেই স্বতন্ত্র নির্বাচন করছেন এবং এর বিপরীতে কিন্তু দল অনেককে বহিষ্কার করেছে। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে রাজনৈতিক লড়াই হওয়ার কথা থাকলেও সেখানে দলগত অবস্থান প্রায় কিন্তু আপনারা দেখবেন এই নির্বাচনে প্রায় সমান। স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ নিয়ে সরকার মাঝে এবার বড় আলোচনার বিষয় হয়ে এসেছে স্বজনদের মনোনয়ন। প্রথম ধাপের লড়াইয়ে মন্ত্রী ও এমপিদের, যেটা আমরা বলেছি, প্রায় 13 জন এবার প্রথম ধাপের লড়াইয়ে আছেন এখন পর্যন্ত। স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ জাতীয় নির্বাচনের তুলনায় এখনো অনেক কম। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে নারী প্রার্থী আছেন মাত্র 25 জন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের দাপট বাড়ছে। ব্যবসায়ী প্রার্থীদের সংখ্যা চতুর্থ নির্বাচনের তুলনায় 8% বেড়ে দাঁড়িয়েছে 56%। চেয়ারম্যান পদপ্রার্থীদের 69.86% ব্যবসায়ী, ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এটি 66.59%, নারী ভাইস চেয়ারম্যানদের পদপ্রার্থীদের 24.37% পেশা ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের 52.22% নিজেকে গৃহিণী ও গৃহস্থালী কাজকে পেশা হিসেবে দেখিয়েছেন। গৃহিণী ও গৃহস্থালী কাজকে পেশা হিসেবে দেখিয়েছেন এমন প্রার্থীদের 19% আয় আসে ব্যবসা থেকে, কৃষি থেকে আয় আসে 15%, আয় নেই 12% এবং 39% নিজেদের কোনো আয়ের স্বীকৃত উৎস দেখাননি। সার্বিকভাবে প্রার্থীদের 40% আয় দেখিয়েছেন 3.5 লাখ টাকার নিচে, অর্থাৎ তাদের করযোগ্য কোনো আয় নেই। তাদের 16.5 লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন মাত্র 10% প্রার্থী। 93% প্রার্থী সম্পদ কোটি টাকার নিচে অস্থাবর সম্পদের ভিত্তিতে, বাকি 7% প্রার্থীর সম্পদ কোটি টাকার বেশি। এবং আমরা যে কোটিপতি প্রার্থীর সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু গত নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। 100 বিঘা বা 33 একরের বেশি জমি আছে কমপক্ষে 10 জন প্রার্থী। 23.41% প্রার্থীর ঋণ বা দায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 1580 কোটি টাকা ঋণ বা দায় রয়েছে সিলেটের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর। প্রার্থীদের 16.64% বর্তমানে মামলায় অভিযুক্ত রয়েছেন। 5 বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ 3,319%। 10 বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ 18,233%। অস্থাবর সম্পদ বেড়েছে সর্বোচ্চ 4,251%। স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ এক্ষেত্রে 12,400%। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে পেরেছেন সংসদ সদস্যের, যেটি আমরা একটু আগেই আপনাদেরকে বলেছি। এটি আমাদের প্রতি আপনাদের তথ্য।
পুরো মিলিয়ে প্রায় 4,800 প্রার্থী 800 যে হলফনামা রয়েছে তার ভিত্তিতে এই তথ্যগুলো কিন্তু আমরা এরই মধ্যে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করেছি। আপনারা যা দেখবেন হলফনামায় প্রার্থী পরিচিতি নামে নো ইউর ক্যান্ডিডেট আমাদের একটি ওয়েবসাইটে সেকশন আছে, সেখানে গেলে আপনারা tibangladesh.org KYC নাম দিলে সেখানে গেলে আপনারা ডিটেইল এবং উপজেলা ধরে ধরে প্রার্থীদের কিন্তু তুলনা, আমরা যে এখানে যে তুলনাগুলো আপনাদেরকে দেখিয়েছি সেটি কিন্তু প্রত্যেক উপজেলার জন্য আলাদা করে একই রকম তুলনা কিন্তু আমরা তৈরি করেছি এবং সেটি কিন্তু আপনারা চাইলেই নিজেদের মতো করে আপনারা দেখতে পাবেন। আমরা বিশেষ করে অনুরোধ করার পর আর বেশ বিলম্ব হচ্ছিল এবারে তথ্যগুলো প্রকাশটা ওয়েবসাইটে উঠানোর ক্ষেত্রে আমাদের অনুরোধের প্রেক্ষিতে খুব শীঘ্রই পরবর্তীতে তারা সেটা করেছেন এবং অঙ্গীকার করা হয়েছে আমাদের সাথে যে পরবর্তী পর্যায়গুলো যথাসময়ে প্রকাশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো এটি একটি আমরা সাধুবাদ দিই নির্বাচন কমিশনকে। তবে যে জিনিসটা এখানে প্রথমে লক্ষণীয় সেটা হচ্ছে যে তথ্য আমরা পেয়েছি হলফনামার মাধ্যমে, সেই তথ্যগুলো এমনিতেই তো মানে বেশ বলে যে অনেকের জন্যই আমাদের সকলকে অবাক করে দেওয়ার মতো বেশ কিছু তথ্য আছে। অনেকের সম্পদ আয় ইত্যাদি বিশাল পরিমাণে বেড়েছে, অনেকটা অবিশ্বাস্য এবং তারা তুলনামূলকভাবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের জাতীয় সংসদে নির্বাচিত বা জাতীয় সংসদে যারা প্রার্থী ছিলেন তাদের তুলনায়ও বেশি হারে আয় বা সম্পদের মালিকানা অর্জন করেছেন নির্ধারিত মেয়াদে। তো এটি যেরকম একটা দিক, কিন্তু এই তথ্য কতটুকু পর্যাপ্ত, এক নম্বর এটি যথেষ্ট কিনা, মানে এটি আসলে এই তথ্যই মানে যে সম্পদের বা যে আয়ের তারা হলফনামার মাধ্যমে প্রকাশ করেছেন তথ্য, সেগুলি যথেষ্ট কিনা পর্যাপ্ত কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। অনেকেই হয়তো, এবং সেটার একটি ইঙ্গিত হচ্ছে যে অনেকের যারা নির্ভরশীল পরিবারে তাদের যে সম্পদের বিকাশ হয়েছে, নির্ভরশীলদের পরিবারের নির্ভরশীলদের যে সম্পদের বিকাশ হলো সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা কিন্তু নেই আমাদের। সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট, এটা তো এটা প্রশ্ন উঠতেই পারে। তাহলে কেন তথ্য গোপন করেছেন? তথ্য গোপন করা একটা অপরাধ এবং হলফনামার মধ্যে তথ্য গোপন করা অপরাধ। তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয় এবং সেটা আমাদের নিয়ে সমস্ত প্রতিষ্ঠান, আমি রিভিউ করেছি 3টি প্রতিষ্ঠান সরাসরিভাবে আমরা মনে করি, নির্বাচন কমিশন তো বটেই, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে দুর্নীতি কমিশন, তাদের এখতিয়ারভুক্ত। এটি প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আমি যেটা বলতে চাইছি, আমরা যেটা দেখেছি, আপনারা শুনেছেন, জানেন, আপনারাও প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করেছেন, আমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচন আনুষ্ঠানিকভাবে নাম ব্যবহার করে অনানুষ্ঠানিকভাবে সেটাকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চর্চা শুরু হবে। অর্থাৎ আমরা মানে দলীয় স্বার্থ বা বলবো যে বিশেষ স্বার্থ অর্জনের লক্ষ্যে গোলপোস্ট পরিবর্তনের চর্চা এখানে দেখতে পাচ্ছি। একবার আমরা দলীয়ভাবে নির্বাচন করবো, আবার দলীয় নির্বাচন আইনগত হওয়া সত্ত্বেও আমাদের দলের নিজস্ব সংবিধান অনুযায়ী সেটি হওয়া সত্ত্বেও আমরা সেটাকে চর্চা করছি না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে কেন, সেটা হচ্ছে যে কয়েকটি বিষয় আছে। একটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি